আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখো ভিডিওর ১ম এ আমি অনেকগুলো রুই মাছ কেটে নিয়েছি। বড়, বড় সাইজের ৪-৫ টা মাছ এনেছিলাম। তারপর দেখতে পাচ্ছ আমি কয়েক পিস রান্না করার জন্য পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু হলুদের গুঁড়া দিয়েও মাখিয়ে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে ভেজে নেওয়ার পালা। আমি এক পিস করে মাছ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, রমজানের আজকে ১২টি চলে যায়। তোমরা কে কে রোজা রেখেছো? রোজার মধ্যে সেহরিতে কে কি আয়োজন করেছো আমাকে কমেন্ট করে জানিও। আমাদের খাবার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো, লাইক দিও, কমেন্ট করো এবং শেয়ার দিও। শেয়ার না, লাইক দিও, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, আমি মাছ এক পিঠ ভেজে নিয়েছি, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আজকে আমি রুই মাছের ঝোল করব। বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব। রোজার মাসে বন্ধুরা বেশি সবজি দিয়ে তরকারি রান্না করলে খাওয়া হয় না, ভালো লাগে না। দেখো, আমি পরিমাণে বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি তেল গরম হয়ে আসছে, তাই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়েছি। পেঁয়াজটা মজে যাওয়ার অপেক্ষা আমি এই ফাঁকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার বাটা, আদা রসুন বাটা পরিমাণ মতো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা যেহেতু মজে গিয়েছে, আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পোড়া না লেগে যায়। মশলাটাও দিয়ে দিয়েছিলাম। আমি মশলাটা একটু ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখো, আমি আর একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ভুনা করব, মানে বেশি মাখা মাখা করব না, একটু ঝোল ঝোল করব, সেই পরিমাণ আমি পানিটা দিয়ে একটু জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছগুলো, যেহেতু গরম, তাৎক্ষণিক ভেজে নিয়েছিলাম। এবার আমি এক পিস করে মাছগুলো সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, আমার মাছটা ভুনা হয়ে গিয়েছে। মোটামুটি একটু ঝোল ঝোল রেখেছি। দেখো, দারুণ একটা স্মেল আসছে। বন্ধুরা, তোমরা রুই মাছ এভাবে ভুনা খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর এ পর্যায়ে দেখো, আমি বেগুন স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিচ্ছি। তারপর আমি যেহেতু রোজার মাস, ইফতারির জন্য কিছু বড়া ভেজে নিয়েছি। খেসারি ডাল বেটে পেঁয়াজ দিয়ে ভালো করে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা দিয়ে মেখে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে। এবার আমি বড়াগুলো কিছুটা ভেজে নিয়েছিলাম, আমি আরও কয়েকটি দিয়ে দিয়েছি। বন্ধুরা, রোজার মাসে তোমরা বাড়িতে কি ইফতার তৈরি করো আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়ির ইফতারি তৈরি করার স্বাদটা কেমন হয় কমেন্ট করে জানিও। বাজারের কেনাটা আমার বেশি একটা ভালো লাগে না, তাই আমি বাড়িতেই তৈরি করে নিই। তবে পেঁয়াজ ভাজাটা এইভাবে অল্প তেলে ভাজলে
তেমন একটা ভালো লাগে না আমার কাছে, তবে ডুবার তেলে ভাজলে সেটা বেশি টেস্ট লাগে আমার কাছে। আজকে আমি অল্প তেলে ভেজে নিচ্ছি, এমনি সময় আমি ডুবা তেলে ভেজে নিই। আজকে একটু তাড়াহুড়ো আছে তাই। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি খুরচুনের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখো মাশাআল্লাহ আমার অনেকগুলো হয়ে গিয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে, খুব লোভনীয় মনে হচ্ছে। যাই হোক, এবার এসো আমি শিম, বরবটি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একসাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমি একটু তেল দিয়ে টেলে নেব। এরপর আমি শিলপাটায় বেটে নিচ্ছি। বন্ধুরা, শিম আর বরবটি একসাথে এইভাবে শিলপাটায় ভর্তা করে তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। এরপর দেখতে পাচ্ছ আমি এখানে কলরসই তোমরা চেনো কি না, ওটা আমি বেটে নিয়েছি। মুলখা মানে চাপটি পিঠা যেটাকে বলা হয়। তারপর এখানে দেখতে পাচ্ছ একটু আলা চাল আর হচ্ছে সেদ্ধ চাল, মানে মেশিনে ভাঙানো ছিল সেগুলো, আর হচ্ছে কলরসের বাটা একসাথে মিক্সিং করে নিচ্ছি। দুটো প্রক্রিয়া একসাথে মিশিয়ে নিলাম। দেখো কালারটা বেশ আসছে। এখানে আমি একটু রসুন বাটা, আদা রসুন বাটা, তারপর মরিচ বাটা আর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া অ্যাড করে নিয়েছি। বানানোর প্রক্রিয়া তোমরা দেখে নাও। একটা চামচের সাহায্যে এভাবে আলতো আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুলখা মানে যেটাকে বলা হয় চাপটি, কেউ কেউ চাপটি বলে, আবার কেউ কেউ মুলখা বলে। দেখতে পাচ্ছ আমার একটা পিঠা হয়ে গিয়েছে। আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কলরসই চেনো কি না জানি না, আর তোমরা গ্রামের বাড়িতে মায়ের হাতে কে কে এইভাবে কলরসের চাপটি অথবা মুলখা 2-3 রকমের ভর্তা দিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু রোজার মাস, আমার ইচ্ছে করছিল মুলখা চাপটি এভাবে তৈরি করে খাওয়ার, তাই বানিয়ে ফেললাম ঝটপট। দেখো মোটামুটি আমার দুটো হয়ে গিয়েছে। আমি আরও একটা গোলা তাওয়াতে দিয়ে দিচ্ছি। আলতো আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়। তোমরা ঢাকনাটা অবশ্যই দিবে বন্ধুরা, ঢাকনাটা না দিলে পিঠা কিন্তু সিদ্ধ হবে না ভালো। যাই হোক, এই পর্যন্তই আমার পিঠা বানানো। এই পর্যায়ে এসো আমি করলা ভাজি করে নিই। বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। করলা হচ্ছে তোমার কুচি করে কেটে নিয়েছিলাম, সাথে আমি 4-5টা আলু দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া অ্যাড করেছি, যেহেতু কালারটা একটু ফিকে ফিকে না লাগে। হলুদের গুঁড়াটা দিলে তোমার কালারটা একটু ভালো আসবে, দেখতে ভালো লাগবে। দেখো মাশাআল্লাহ দারুণ একটা কালার আসছে। করলা ভাজি রোজার মাসে ততটা ভালো লাগে না, কিন্তু যেহেতু অনেক দিন রোজা 10টা চলে গিয়েছে, এখন একরকম মাছ আর ভালো লাগছে না, তাই একটু ভাজি করে নিলাম। এইদিকে আমি হচ্ছে ডাঁটা শাক আর হচ্ছে শিম কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি চেপে চেপে কড়াইয়ের মধ্যে গোটা বেশি করে দিয়ে দিলাম।
আর কাঁচামরিচের ঝাল আমরা একটু কম খাই, তাই 4-5টা কাঁচামরিচ দিয়েছি। তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। এবার আমি একটু উল্টিয়ে দিব শাকগুলো। পরিমাণ মতো অল্প পরিমাণে 1 কাপ পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু ডাঁটা শাক সেদ্ধ হতে একটু পানি না দিলে হবে না। তাই দেখো আমার শাকটা কিন্তু মজে গিয়েছে। এবার আমি খুরচুনের সাহায্যে একটু থেতো থেতো করে নিচ্ছি। খুরচুন দিয়ে এভাবে একটু থেতো থেতো করে নিলে ভালো লাগে। যখন আমি ছোট ছিলাম তখন আমার মাকে দেখেছি নারিকেলের নারিকেলের খোসা যেটাকে বলা হয় আইচা, সেটা দিয়ে ওড়ন তৈরি করেছে, সেটা দিয়ে শাক থেতো থেতো করে দিয়েছিল। সেগুলো দিয়ে শাক রান্না করলে ভালো লাগে। এখন তো আর সেরকম করা হয় না, খুরচুন দিয়েই কাজ বেশি করা হয়। দেখো আমার শাকটা এরকম করে সিদ্ধ করে নিয়েছি, কাঁচা কাঁচা একটা ভাব আসছে, দারুণ লাগছে। আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, শুকনা মরিচও দিয়েছিলাম। একটু বাদামি রঙের হয়ে আসলে এই পর্যায়ে আমি শাকটাও ঢেলে দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে শাকটা ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে শাকের মধ্যে কোনো প্রকার পানি না থাকে, তাহলে শাকটা ভালো লাগে খেতে। মাশাআল্লাহ দারুণ একটা স্মেল আসছে। দেখো আমার শাকটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এরপর আমি আইড় মাছ রান্না করব, তাই আইড় মাছ লবণ দিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি মাছটা ভেজে নিয়েছি। শিম আর হচ্ছে আলু স্লাইস করে কেটে নিয়েছি। মুঠো পরিমাণ পেঁয়াজ আমি একটু মজিয়ে নিব। পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসতে আসতেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা আমি একটা পিরিজে নিয়ে নিয়েছি। তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি একটুখানি পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তাই এবার শিম আর আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা স্বাদ মতো লবণটাও আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, তোমরা বুঝে নিও। আমার শিম আর আলুটা কষানো হয়ে গিয়েছে 5 মিনিটের মতো। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তারপর আমি আইড় মাছগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দারুণ একটা স্মেল আসছে। বন্ধুরা এই রোজার মাসে তোমরা কে কে রুই মাছের ঝোল এবং আইড় মাছ, শিম এবং আলু দিয়ে এভাবে একটু ঝোল করে রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার তরকারিটা এমন হয়েছে, মাশাআল্লাহ দেখতে দারুণ লাগছে। আজকের রেসিপি এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো। আসসালামু আলাইকুম।